নমস্কার, ওয়েলকাম টু বেডজেব স্ক্রিন। আমি অন্বেষ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জামশেদপুর ম্যাচের পর আমরা কিন্তু লাইভে আসতে পারিনি, এবং চেন্নাই ম্যাচের পরেও এখনো অবধি আপনাদের কোনো ভিডিও বা লাইভ দেওয়া হয়নি। তাই সরাসরি এই ভিডিওটা করছি, কারণ জামশেদপুর ম্যাচের পর কিন্তু আমরা দুদিন চেষ্টা করেছিলাম, এমনকি একদিন লাইভ শিডিউল করাও হয়ে গেছিলো, তারপরেও কোনো একটা ব্যক্তিগত কারণে আমাদের লাইভটা ক্যান্সেল করতে হয়েছে। তাই প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, একেবারে সব কিছু আপডেট একদম কম্বাইন করে এই ভিডিওতে থাকবে। তবে খুব বেশি বড় করবো না ভিডিওটা। আগামীকাল আবার ম্যাচ আছে উড়িষ্যার সাথে, সব নিয়েই একটা কথা বলবো। তাই ভিডিও শুরু করার আগে যেরকম প্রতিদিনকার মতো বলি, সেটা আরেকবার বলে রাখছি, যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে কি হবে না, যখনই আমরা কোনো নতুন ভিডিও বা লাইভ নিয়ে আসবো তখন সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। চলে আসছি নতুন ভিডিও টপিকে। প্রথমেই আমি কথা বলবো চেন্নাই ম্যাচ নিয়ে। চেন্নাই ম্যাচ আমাদের কিন্তু অনেক খারাপ দিনেও 3 পয়েন্ট, যেটা বলে, যেরকম আমি হায়দ্রাবাদ ম্যাচের পরেও বলেছিলাম, সেটাই কিন্তু হয়েছে। খারাপ দিনেও আমাদের কিন্তু চেন্নাই ম্যাচ থেকে 3 পয়েন্ট এসছে, আর এই 3 পয়েন্টে পাওয়ার ফলেই কিন্তু এখনও আমরা টপ 6-এর আশায় বুক বাঁধছি। এখনও অবধি টপ 6-এর লড়াইয়ে আমরা খুব ভালো মতোই রয়েছি বলা যায়। জামশেদপুর ম্যাচের পরে অনেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছিলাম, অনেকেই খুব ভেঙে পড়েছিলেন, টপ 6-এর আশা প্রায় শেষ। আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছিল, কিন্তু যদি আফটার চেন্নাই ম্যাচ আপনি লিগ টেবিলের দিকটা দেখেন, তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে, এখনও আমরা লড়াইয়ে আছি এবং খুব ভালো মতোই রয়েছি। সেই সম্পর্কেই কথা বলবো। এবং 3 পয়েন্ট পাওয়ার পর চেন্নাই ম্যাচ থেকে কিন্তু আমাদের লিগ টেবিলে অবস্থানটা 8 নম্বরে রইল। 16 ম্যাচ খেলে 18 পয়েন্ট। আমাদের সামনেই রয়েছে হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে 7-এ রয়েছে, 16 ম্যাচ খেলে 19 পয়েন্ট, এবং 6 যে স্পটটায় রয়েছে সে কিন্তু 17 ম্যাচ খেলে জামশেদপুর 20 পয়েন্টে রয়েছে। 17 ম্যাচ থেকে 20 পয়েন্ট মানে কিন্তু আমাদের থেকে 1 পয়েন্ট, একটা ম্যাচ বেশি খেলেছে, এবং আমরা যদি নেক্সট ম্যাচ থেকে 3 পয়েন্ট আর্ন করতে পারি, তাহলে কিন্তু জামশেদপুরকে আমরা ওভারটেক করতে পারবো। কিন্তু সমান সংখ্যক ম্যাচ খেলে কিন্তু নর্থ ইস্টের থেকে আমরা স্টিল এখনও 1 পয়েন্টে পিছিয়ে আছি। তাই নর্থ ইস্টের ম্যাচগুলোর সাথে আমাদের কিন্তু খুব ডাইরেক্ট কানেকশন রয়েছে, এবং 17টা ম্যাচ অলরেডি জামশেদপুরে খেলা হয়ে গেছে। জামশেদপুর অত্যন্ত ভালো সেকেন্ড লিগে কামব্যাক করেছে বলতে হবে, কারণ সত্যি অস্বীকার করে তো লাভ নেই। খালিদ জামিল আসার পর থেকে একমাত্র ভারতীয় কোচ যিনি এই রকমভাবে একটা টিমের টার্ন অ্যারাউন্ড ঘটিয়ে দেবেন, কিন্তু আমরা কিন্তু অনেকেই ভাবতে পারিনি। পার্সোনালি আমি তো ভাবতে পারিনি যে এই টিমটা এইরকমভাবে ঠিক ঘুরে দাঁড়াবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আবার রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিও কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং প্রায় প্রত্যেকটা ম্যাচ কিন্তু এখন অপোনেন্টকে খুব ভালো রকম ফাইট দিচ্ছে, নয় জিতছে। এবং আমাদের ঠিক পরেই রয়েছে কিন্তু পাঞ্জাব। 16 ম্যাচ খেলে সম্ভবত তাদের পয়েন্ট হবে হচ্ছে 17 পয়েন্ট, 16 ম্যাচ খেলে 17 পয়েন্ট, মানে আমাদের থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবও কিন্তু এই লড়াইয়ে কিছুটা হলেও ঢুকে পড়েছে বলা যায়। চেন্নাই কিছুটা পিছিয়ে পড়েছে আমাদের কাছে হেরে। টপ 6-এর লড়াই কিন্তু অত্যন্ত জমে উঠেছে, যেমন টপ শিল্ডে জেতার লড়াইও কিন্তু অত্যন্ত ওদিকে জমে উঠেছে। দুটোই কিন্তু নজর রাখতে হচ্ছে সমানভাবে। তা আমি চেন্নাই ম্যাচ নিয়ে একটু আলোচনা করি। চেন্নাই ম্যাচে আমাদের পজিটিভ নেগেটিভ দিক কি, প্লেয়ার কে কে ছিল, কার পারফরমেন্স কীরকম ছিল, একটু ছোটো করে বলছি আর কি। আমাদের যদি চেন্নাই ম্যাচের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো হাফে ভাগ করে যদি আমি খেলাটা বলতে চাই, ফার্স্ট হাফে আমাদের অত্যন্ত বাজে খেলা হয়েছে, এবং অত্যন্ত বাজে খেলার ফলেও আমরা যে সেই স্কোরটা নীল রেখে যে আমরা ড্রেসিং রুমে ফিরতে পেরেছি, সেটাই কিন্তু আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার। প্রায় 3-4 বার তো গোলমুখ ওপেন করে ফেলেছিলই রহিম আলীরা, সেটা কিন্তু চান্স মিস করেছে, বা প্রফসুকান গিলের তৎপরতায় সেটা বেঁচে গেছে। বক্সের মধ্যে কিন্তু তারা সেইভাবে পেনিট্রেট করেছিল ঠিকই, কিন্তু প্রফসুকান গিলকে ফার্স্ট হাফে সেফ সেই রকম অর্থে করতে হয়নি, কারণ প্রত্যেকটা শটই সেই রকম অন টার্গেট শট তারা রাখতে পারেনি, কিন্তু গোল করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করেছিল। কিন্তু তাদের ব্যর্থতায় কিন্তু তারা অন টার্গেট শট রাখতে পারেনি, ওই জন্য আমাদের মনে হচ্ছে না খুব একটা অ্যাটাকটা ভয়ঙ্কর হয়েছিল বলে। কিন্তু যথেষ্ট বার দুটো সাইড ব্যাককে আমাদের প্রবলেমে ফেলেছে। দুই উইঙ্গার ভিনসি ব্যারেটো একদিক থেকে, আর একদিক থেকে ফারুক চৌধুরীরা, আকাশ সাংওয়ান অত্যন্ত ভালো ওভারল্যাপে এসে কিন্তু
রাকিবকেও কিন্তু অত্যন্ত বিপদে ফেলেছে। দুই সাইড ব্যাক আমাদের আগের দিন কিন্তু নট আপ টু দ্য মার্ক পারফরমেন্স। এবারে যদি সেকেন্ড হাফের কথাই বলি, সেকেন্ড হাফে কিন্তু কার্লোস কোয়াদ্রাসের মাস্টার স্ট্রোক 3টে চেঞ্জ, এবং 3টে চেঞ্জই কিন্তু আমাদের খেলায় ফিরিয়ে আনে। 3টে চেঞ্জের মধ্যে প্রথম নামই বলতে হবে হচ্ছে পিভি বিষ্ণু। পিভি বিষ্ণুকে নামানো হয়েছিল, আর তার সাথে আরও দুজনকে নামানো হয়েছিল। দুই সাইড ব্যাককে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। একজনকে নামানো হলো প্যান্টিচ এবং আরেকজন মন্দার অলসাই। এই 3টে চেঞ্জ নেওয়া হয়েছিল। তুলে নেওয়া হলো রাকিব, নিশু কুমার এবং রাকিব আর নিশু কুমার, আর একটা প্লেয়ারকে তুলে নেওয়া হলো, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, ফেলিসিও ব্রাউনকে তুলে নেওয়া হয়েছিল, ফেলিসিও ব্রাউনকে তুলে নেওয়া হয়েছিল। মাঝ মাঠে আমরা যেহেতু একদমই পাস খেলতে পারছিলাম না, তাই এই 3টে চেঞ্জ নেওয়ার ফলে কিন্তু আমাদের খেলার পুরো ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে গেল। কারণ রাইট ব্যাক করে দেওয়া হলো তখন লালচুংনুঙ্গাকে, আর মাঝখানে আমাদের হিজাজি মাহেরের সাথে জুড়ে গেলেন হচ্ছে প্যান্টিস, লেফট ব্যাক হয়ে গেল মন্দার। আমি বেশ কিছু ম্যাচ, বিগত 2-3টে ম্যাচ তো আমি মনে করতেই পারছি যে নিশু কুমারের পারফরমেন্স কিন্তু খুব খারাপ যাচ্ছে, এবং চেঞ্জে এসে সেই মন্দারকেই নামতে হচ্ছে। সেটা হতে পারে কোচের প্ল্যান, অন্য কিছু, বা প্র্যাকটিসে নিশু কুমার হয়তো খুব ভালো পারফর্ম করছে তাই তাকে রোজ ফার্স্ট ইলেভেন চান্স দেওয়া হচ্ছে। হতে পারে যে নেক্সট ম্যাচ উড়িষ্যা ম্যাচের সাথে কিন্তু আমরা মন্দারকেও স্টার্ট করতে দেখতে পারি, বা নিশু কুমারকে অ্যাজ এ রাইট ব্যাক শুরু করতে দেখতে পারি, মন্দারকে অ্যাজ এ লেফট ব্যাক, এটাও কিন্তু আমরা দেখতে পারি বলে আমার এটা পার্সোনালি ধারণা। কারণ নিশু কুমারকে কিন্তু লেফট ব্যাকে অন্তত বিগত 2-3টে ম্যাচ অত্যন্ত হরিবল দেখেছে, এবং যে কেউ থ্রেট তৈরি করে চলে গেছে একদম। মন্দার নামার পরেও যে ওদিক থেকে অ্যাটাক হয়নি তা নয়, কিন্তু তাও অতটা হয়নি যতটা নিশু কুমারের সময় খুব ডেঞ্জারাস পজিশন চলে যাচ্ছিল। নিন্থই নেমেছিল ওদিক থেকে জর্ডান মারে ওই দিক থেকে অ্যাটাক করছিল, সাইড ব্যাকদের ক্রমশ অ্যাটাক করা হচ্ছিল, সাইড ব্যাক প্রেস করা হচ্ছিল, যার জন্য কিন্তু আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছিল। এবং আরেকটা কথা বলতে হবে যে আমাদের পিভি বিষ্ণু নামার পরে পিভি বিষ্ণুর মধ্যে যে নিজস্ব যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে খুব কমই দেখা যায়। কারণ ভারতীয় বল প্লেয়ার খুব কমই আছে যারা বলের ওপর স্কিল করে 1-2 ম্যানকে এলিমিনেট করতে পারে। সেই রকম প্লেয়ার হচ্ছে কিন্তু পিভি বিষ্ণু। এবং অঙ্কিত মুখার্জিকে তো প্রচুরবার তিনি কিন্তু 1:1 সিচুয়েশনে কিন্তু কাটিয়ে বেরিয়ে গেছেন। এর জন্যই তাকে ধরে রাখা যাচ্ছিল না বলে কিন্তু অঙ্কিত মুখার্জি তাকে একবার অফ দ্য বল পর্যন্ত চ্যালেঞ্জ করেন, যার জন্য কিন্তু অফ দ্য বল চ্যালেঞ্জের জন্য অঙ্কিত মুখার্জি কোনো কার্ড দেখেননি। আমাদের দেশের রেফারি বলেই এটা সম্ভব, অন্য কোনো দেশে এটা হতো না। ডাইরেক্ট রেড কার্ড হতে পারতো, অথবা সেকেন্ড ইয়েলোতে অনেকক্ষণ আগেই কিন্তু তার রেড কার্ড হয়ে যেতে পারতো। ভগবান জানে কেন তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখানো হলো না, তিনি কিন্তু অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিলেন। এবং যে স্থানে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু মানে অফ দ্য বল ঠিক উল্টো দিকে তার খেলাটা চলছিল, সে এবং লাইন্সম্যানের একদম সামনেই কিন্তু তিনি এই ঘটনাটা ঘটান। কিন্তু কেন জানি না এই কোনো কার্ড তাকে দেখানো হয়নি। একটা বল তো ক্লেটনকে এমনভাবে তিনি সাজিয়ে দিয়েছিলেন, খুব ম্যাচিওর লাগলো তার বল ছাড়াটা। আমরা এতদিন কথা বলতাম পিভি বিষ্ণুর বল ছাড়াটা কিন্তু শিখতে হবে। তিনি স্কিল করে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ফাইনাল পাসটা কিন্তু তিনি বাড়াতে পারছেন না, এটা একটা তার মাইনাস পয়েন্ট ছিল। যদিও আমরা বলেছিলাম তিনি ইয়ং, আস্তে আস্তে খেলতে খেলতে হয়ে যাবে। এই যে গ্রোথটা হচ্ছে এটাই কিন্তু প্রমাণ করছে যে ব্যাকগ্রাউন্ডে তাকে নিয়ে কোচেরা কতটা পরিকল্পনা করছেন বা কাজ করছেন। ক্লেইটনকে আগের দিন যে 2টো ডিফেন্সের মাঝখান যে থ্রুটা বের করে দিয়েছিলেন, সার্থক বলি ব্রিলিয়ান্ট ইন্টারসেপশন করে দেন, ওইলে কিন্তু ওখানেই আমাদের গোল পাওয়া হয়ে গেছিল। মোটামুটি আমার কাছে কিন্তু চেন্নাই ম্যাচের ম্যাচ উইনার কিন্তু এই পিভি বিষ্ণু। এছাড়াও যার যার পারফরমেন্স ভালো লেগেছে আমি বললাম। আমার ভালো লেগেছে প্যান্টিচের খেলা, অত্যন্ত ভালো লেগেছে। ডিফেন্সিভ সলিডিটি দিয়েছে প্যান্টিচ সেকেন্ড হাফে নেমার পর কিন্তু লালচুংগা রাইট ব্যাক হয়ে যাওয়াতে সেন্ট্রাল ব্যাকের থেকে কিন্তু অনেক বেটার লাগলো লালচুংনুঙ্গাকে রাইট ব্যাকে। তিনি কিন্তু ওই পজিশানে ইস্ট বেঙ্গলে খুব বেশি ম্যাচ খেলেননি, একাধটা ম্যাচ হয়তো খেলেছেন, বা এইরকমই কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে তাকে সরে যেতে হয়েছে। যেমন সুপার কাপ ফাইনালে লালচুংনুঙ্গাকে কিন্তু লেফট ব্যাকে খেলতে হয়েছিল সেকেন্ড হাফে নেমে, সেরকমই কিন্তু এমার্জেন্সি পজিশানে তাকে কিন্তু রাইট ব্যাক করে দিলেন।
শ্রীনিধি রেখানে কিন্তু তিনি রাইট ব্যাক খেলতেন নিয়মিতভাবে, দুটো সাইড ব্যাকেই তিনি খেলেছেন শ্রীনিধি রেখানের হয়ে, তাই আশা করি তার খুব একটা মানাতে অসুবিধা হয়নি, তাই অত্যন্ত সাবলীল লাগলো এবং খুব সুন্দর তাকে এক এক সময় উঠে ওভারল্যাপেও আসতে দেখা গেল। এটা কিন্তু বেশ কোচের কাছে একটা অপশান বাড়বে। হ্যাঁ, নেক্সট ম্যাচ প্যান্টিচের জন্য খুব বড় পরীক্ষা হতে যাচ্ছে, যেহেতু হিজাজি মাহের কিন্তু 4টে ইয়েলো কার্ড কনসিড করলেন। আমার কিছুটা মনে হলো ইচ্ছাকৃতভাবেই তিনি কিন্তু 4th ইয়েলো কার্ডটা কনসিড করলেন, একটা যেহেতু তিনি টানা ম্যাচ খেলে যাচ্ছেন এবং নেক্সট ম্যাচ উড়িষ্যা ম্যাচ, সেখানে কিন্তু প্যান্টিচের সাথে কিন্তু লালচুংডুঙ্গার নতুন একটা পেয়ার হতে যাচ্ছে, আর একবার একটা নতুন পেয়ার আমাদের কিন্তু ডিফেন্সে দেখতে পাবো আমরা। সেটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী অ্যাটাকের বিরুদ্ধে এই পেয়ারটা খেলবে। রয় কৃষ্ণা, মৌরিসিও, ইসাক রালতের এই ট্রায়োটার সামনে কিন্তু এই ডিফেন্সের পরীক্ষা হবে। দেখা যাক কতটা তারা সফল হন, সেটা তো আগামীকালই বোঝা যাবে। এছাড়াও যার কথা না বললেই নয়, আমি ভুলে যাচ্ছিলাম আরেকজনের কথা, সেটি হচ্ছে প্রভসুকান গিল। দেখুন, আমরা আগের সিজনে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু প্রভসুকান গিলকে সই করিয়েছিলাম, তার কিন্তু এখন আমরা দাম পাচ্ছি। প্রভসুকান গিল যে পরিমাণ আমাদের সার্ভিসটা দিচ্ছে, বিশেষ করে জর্ডান মারে যে হেডটা করে দিয়েছিল 0-0 অবস্থায়, সম্ভবত ভিনসি ব্যারোটোর ক্রস থেকে একটা লাইন থেকে একটা ক্রস, ব্যাক মাইনাস ক্রস উঠে এসেছিল, সেটা কিন্তু একদম আমাদের ডিফেন্ডারের সামনে থেকে একদম আচমকা একটা হেড করে চলে যায়, যেটা কিন্তু অত্যন্ত একটা ভালো রিয়াকশন সেভ বলা যায়। সেটা না হলে কিন্তু ওখানেই আমরা 1-0 ডাউন হয়ে যেতে পারতাম। সেখানে যে স্কোরটা আমাদের 0-0 রাখতে পেরেছে, এটার জন্য কিন্তু প্রভসুকান গিল দারুণ পারফর্ম করছে। প্রতিদিনই তিনি কিন্তু একদম নিজের কাজটা কিন্তু অত্যন্ত দায়িত্বর সঙ্গে পালন করছেন। এছাড়াও যেটা তার সম্বন্ধে বলতে হয়, তিনি কিন্তু এই মরশুমে ইতিমধ্যেই 7 নম্বর ক্লিনশিটটা কিন্তু রেখে দিলেন, যেটা কিন্তু হাইয়েস্ট ক্লিনশিট এখনো অবধি। অনেকেই 7টা ক্লিনশিটে রয়েছেন, যার মধ্যে অমরিন্দর সিং রয়েছেন এবং গোয়ার গোলকিপার আর্শদীপ সিংহ রয়েছেন। তার সাথেই কিন্তু আমাদের প্রভসুকান গিলের নামও কিন্তু 7 নম্বর ক্লিনশিটে জুড়ে গেল। অল ওভার যদি আপনারা সব কম্পিটিশান মিলিয়ে দেখেন, তাহলে কিন্তু অলরেডি প্রভসুকান গিলের 10টা ক্লিনশিট হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন কতটা ভালো ডিফেন্স লাইন এবং আমাদের গোলকিপার পারফর্ম করলে তবে আমাদের এরকম একটা স্ট্যাটিস্টিক্স আসতে পারে, সেটা আপনারা বুঝতেই পারছেন। টপ টিম উড়িষ্যা এখন যাচ্ছে, তাদের কিন্তু ক্লিনশিট যা, আমাদেরও ক্লিনশিট তাই। সুতরাং পারফরমেন্সের নিরিখে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। আর যেটা বলতে যাচ্ছিলাম, আর একটা পয়েন্ট যেটা আমার গতকালের ম্যাচে, গতকাল বলবো না, চেন্নাই ম্যাচে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক লাগেনি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফেলিসিও ব্রাউন। ফেলিসিও ব্রাউনের খেলা কিন্তু এখনও অবধি আমার আপ টু দ্য মার্ক লাগেনি। তবে ফেলিসিও ব্রাউন যে এখনও প্রপার 10টা ট্রেনিং সেশন পেয়েছেন সেটাও কিন্তু নয়। যবে থেকে তিনি এসছেন এখনও তিনি প্রপার 10টা ট্রেনিং সেশনও পাননি, এটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেও বলছি, তার ফার্স্ট টাচ এখনও অবধি আমার খুব একটা ভালো লাগেনি। আমি মুম্বাই ম্যাচের পরেও আমি কিন্তু বলেছিলাম যে ফার্স্ট টাচ তখনও ভালো ছিল না। মুম্বাই ম্যাচটা অত্যন্ত আর্লি ছিল তাকে জাজ করা, তারপরেও যে কটা ট্রেনিং সেশন পাওয়ার পরেও কিন্তু চেন্নাই ম্যাচে তাকে একটাই শট নিতে দেখা গেছে বক্সের আশেপাশে, এবং তাকে সাপ্লাইও সেরকম আমরা দিতে পারিনি, কারণ মাঝমাঠে সাউল ক্রেসপো না থাকলে ভিক্টর ভাস্কেসকে অনেকটা নিচে থেকে অপারেট করতে হচ্ছে, ফলে তার কাছে সেরকম সাপ্লাইও যাচ্ছে না। কিছু করার নেই, আমাদের রিসোর্স না থাকায় কিন্তু তার কাছে সাপ্লাইও সেরকম যায়নি। কিন্তু আপনারা যদি দেখেন চিমাচুকু জামশেদপুরে যে কাজটা করে, নিজের গোলের দিকে মুখ করে বলটা রিসিভ করে এত সুন্দর শিল্ড করে, এবং শিল্ড করে বলটা উইঙ্গারদের উদ্দেশ্যে বা পাশে একটা পাস খেলে তিনি আবার সামনের দিকে জায়গা নিতে পারেন। এই শিল্ডিংটাই কিন্তু ফেলিসিও ব্রাউনের কাছ থেকে এখনও অবধি আমি পাইনি, যেটা কিন্তু এক্সপেক্ট করেছিলাম। এটার সাথে খুব একটা ফিটনেস যেটা লাগে সেটা এতদিনে আর্ন করার কথা, সেটাও কিন্তু আমি দেখছি না। শিল্ডিং আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি ফেলিসিও ব্রাউনের, এটা আমার পার্সোনাল অভিমত। জানি না এবারে টাইম তাকে জাজ করা যাবে যখন সাউল ক্রেসপো এলে এবং ভিক্টর ভাস্কেস যখন প্রপার অ্যাটাকিং মিডিও রোলে খেলবেন, তখন সাপ্লাই পেলে বুঝতে পারবো যে তার গোল করার দক্ষতাটা কতটা, বা তিনি আরও কিছুটা সময় পাবেন ততক্ষণে ফিট হওয়ার, তখন আলটিমেটলি তাকে জাজ করা যাবে এন্ড অফ দ্য সিজন। দেখা যাক কতদূর কী হয়। নেক্সট আমি যার নাম বলবো তার নাম হচ্ছে নিশু কুমার। এটা তো নামটা তো আগেই বললাম,
বিগত 2-3টে ম্যাচ অত্যন্ত হরিবল লাগছে পারফরমেন্সে। হ্যাঁ, আপনারা বলতে পারেন 4টে অ্যাসিস্ট কিন্তু নিশু কুমার অলরেডি করে ফেলেছে, যেটা কিন্তু একটা খুব ভালো নাম্বার একজন সাইড ব্যাকের দিক থেকে। কারণ নিশু কুমারের ক্রসিংটা কিন্তু খুব ভালো, কিন্তু একজন ডিফেন্ডারের প্রাইমারি কাজ হচ্ছে ডিফেন্স করা। সেই প্রাইমারি কাজটাই কিন্তু নিশু কুমার অত্যন্ত মানে ফাম্বেল করছে। কিন্তু ওভারল্যাপে গিয়ে যে ক্রসিং, সেখান থেকে কিন্তু আমাদের 4টে গোল এসছে, এবং তার অ্যাসিস্ট থেকেই নিশু কুমার টোটাল 4টে অ্যাসিস্ট, ওই জন্যই বললাম ক্রসিংটা কিন্তু সত্যিই তার ভালো। নেক্সট, রাকিব কিন্তু গতকালের ম্যাচেও, এই গতদিনের ম্যাচেও কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে। রাকিবের কাছ থেকে এই পারফরমেন্সটা আশা করি। যাই হোক, রাকিব নিজেকে আবার ওভারকাম করে আবার আশা করি খুব ভালো পারফরমেন্স দেবে। মহেশ একটা অত্যন্ত সিগনিফিকেন্ট নাম, যার খেলা আমার আপ টু দ্য মার্ক লাগেনি, সেটা হচ্ছে মহেশ। নাওরে মহেশ সিংয়ের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ডিপ করেছে বলা যায়, কারণ তিনি কিন্তু সে ফাইনাল থার্ডে যে থ্রাশটা দেখান সেটা কিন্তু মিসিং। জানি না সাউথ ক্রেসপোর অভাবে তাকে অনেকটা নিচে নেমে মাঝখান থেকে কিছুটা অপারেট করতে হচ্ছে, যার জন্য কিন্তু মাঝখানে তিনি অতটা স্পেস পাচ্ছেন না, এবং যেহেতু নাওরেম মহেশের বডিটা অতটাও ফিজিক্যালি স্ট্রং নয় বা ফিজিক্যালি খুব বড় সড়ো চেহারা নয়, যার জন্য কিন্তু তাকে মাঝ মাঠে 3-4জন প্লেয়ারের চক্রব্যূহে পড়ে যেতে হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু তিনি প্রায়শই বল লুজ করছেন। তাকে বল লুজ করতে আমরা খুব কম দেখি, এবং ফাইনাল বল খুব সুন্দর বাড়াতে দেখি। সেক্ষেত্রে কিন্তু তিনি ফাইনাল বল বাড়ানোর জায়গাতেই পৌঁছতে পারছেন না। অপোনেন্ট তাকে নিয়ে এমন পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে মাঝখানে খেলার জন্য, তিনি কিন্তু সেই স্পেসটাই পাচ্ছেন না। নেক্সট আরেকটা নাম বলবো, ভিক্টর ভাস্কেস। ভিক্টর ভাস্কেস কে আমার খুবই এভারেজ লেগেছে এখন অবধি। খুব খারাপ লেগেছে সেটাও নয়, আবার খুব ভালো লেগেছে সেটাও নয়। ভিক্টর ভাস্কেসের থেকে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, হয়তো সাউল ক্রেসপো না থাকার জন্য এখনও আমরা সেটা পাইনি। সাউল ক্রেসপো এলে তাকে আরেকটু অ্যাডভান্স রোলে দেখা যাবে, কারণ ঠিক বিহাইন্ড দ্য স্ট্রাইকারই তিনি খেলেন, বা সাউল ক্রেসপো এলে সেই জায়গাটা তাকে হয়তো খেলতে দেখা যাবে, তখন আসল জাজমেন্টটা হবে। কিন্তু এখনও অবধি ভিক্টর ভাস্কেস তাকে কিন্তু অনেকটা ডিপ থেকে অপারেট করতে হচ্ছে, এবং সিএম হিসেবে তিনি অপারেট করছেন, পুরো বক্স টু বক্স অপারেট করতে হচ্ছে, যেটা কিন্তু তাকে তার ম্যান এলিমিনেট করা, যদিও আমি গতদিন দেখেছি ভিক্টর ভাস্কেস 2-একটা ম্যান এলিমিনেট করছেন, কিন্তু অ্যাটাকিং মিডিয়ার কাছ থেকে যে ম্যান এলিমিনেট করে আমরা ফাইনাল পাস দেবো, সেটাও কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। যদিও আপনারা বলতেই পারেন যে গোলটা কিন্তু নন্দকুমার করেছে, সেটার ক্রসটাও কিন্তু ভিক্টর ভাস্কেসের পা থেকেই এসছে। অবশ্যই এসছে, কিন্তু ভিক্টর ভাস্কেস যে পেডিগ্রি প্লেয়ার, তার থেকে এক্সপেকটেশনটা আরেকটু বেশি আমাদের, কারণ আমরা ভারতে অলরেডি খুব নাম করা অ্যাটাকিং মিডিয়াদের দেখতে পাই, যার মধ্যে অন্যতম সেরা নাম হচ্ছে হুগো বুমোস। হুগো বুমোসের মতো অ্যাটাকিং মিডিয়া আমরা মানে আমাদের দলেও দেখতে চাই। এছাড়া গ্রেগ স্টুয়ার্টকে দেখেছি আমরা, সেই রকম রোল আমরা প্লে করতে দেখতে চাই, যেহেতু তিনি অত্যন্ত উঁচু দরের প্লেয়ার। আশা করছি তিনি সামনের দিনে আরও উন্নত মানের পারফরমেন্স আমাদের দেখতে পাবো, আমরা দেখতে পাবো তার কাছ থেকে। এছাড়াও যদি আমরা নেগেটিভ দিকে আসি, এই ম্যাচের নেগেটিভ দিক হলো আমাদের হিজাজি মাহেরের 4টে ইয়েলো কার্ড হয়ে যাওয়া। হিজাজি মাহেরের 4টে ইয়েলো কার্ড হয়ে যাওয়ার জন্য কিন্তু নেক্সট উড়িষ্যা ম্যাচে আমরা তাকে পাচ্ছি না। কার্লোস কুয়াদ্রাত অলরেডি 2টো ইয়েলো কার্ড দেখে ফেলেছেন, যার জন্য উড়িষ্যা ম্যাচে তাকে কিন্তু বেঞ্চে দেখা যাবে না। অথচ কিন্তু তিনি সমস্ত কিছুই করতে পারবে, শুধু ম্যাচের টাইমে তাকে গ্যালারিতে বসতে হবে, বেঞ্চে বসতে পারবেন না। এটা অতটা না প্রবলেম হবে, যতটা না প্রবলেম হবে হিজাজি মাহেরের প্রবলেমটা একটু বেশি। তবে হিজাজি মাহেরের দিকটাও ভেবে দেখতে হবে, হিজাজি মাহের কিন্তু টানা ম্যাচ খেলে যাচ্ছে। সেই গত চেন্নাই ম্যাচ থেকে একটা ম্যাচও কিন্তু তিনি বসেননি। ফার্স্ট লিগে চেন্নাই ম্যাচ থেকে শুরু করেছেন, চেন্নাই ম্যাচে ফার্স্ট 11-এ তিনি শুরু করেছিলেন। তাছাড়া তার আগের ম্যাচ কেরালা ম্যাচ ছিল, কেরালা ফার্স্ট লিগে কেরালা ম্যাচের কথা বলছি, কেরালা ম্যাচ যেটা আমরা প্রথমেই 1 গোলে পিছিয়ে গেছিলাম, এবং হাফ টাইমে হিজাজি মাহের নামে, সেটাই তার ডেবিউ ম্যাচ ছিল। যবে থেকে তিনি ফার্স্ট 11 খেলছেন, মানে ফার্স্ট লিগের চেন্নাই ম্যাচ থেকে, তবে থেকে কিন্তু টানা তিনি ম্যাচ খেলে যাচ্ছেন। তারও একটা ক্লান্তি আসে, ফলে উড়িষ্যা ম্যাচ তার পক্ষে একটা রেস্ট হবে। আবার 2 দিনের গ্যাপেই আমাদের ম্যাচ শিডিউল নিয়ে আমি প্রতিদিনই একই কথা বলি, তাই হয়তো ডিফেন্সের কাছে একটা নতুন পরীক্ষা হবে, দেখা যাক এই নতুন প্লেয়ার কতটা কি স্যুট করে। আর একটা কনসার্নিং দিক হলো হচ্ছে সৌভিক চক্রবর্তী অলরেডি কিন্তু আবার 6টা ইয়েলো কার্ডে দাঁড়িয়ে গেছেন।
মানে নেক্সট একটা ম্যাচে ইয়েলো কার্ড দেখলে কিন্তু আবার নেক্সট একটা ম্যাচ সাসপেন্ড হয়ে যাবে। যদি ধরুন উড়িষ্যা ম্যাচ তিনি কার্ড কনসিড করেন তাহলে কিন্তু তাকে গোয়া ম্যাচ অফ হতে পারবে। এবং প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে কিন্তু এখন ভাইটাল। উড়িষ্যা ম্যাচ, গোয়া ম্যাচ, তারপরে ডার্বি, প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমাদের কাছে ভাইটাল। এই উড়িষ্যা ম্যাচের পরেই আমরা একটু দম নেওয়ার জায়গা পাবো বলা যায়, কারণ পরপর এই ফেব্রুয়ারি মাসটা আমাদের যে ফিক্সচার দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে দম ফেলার জায়গা নেই। এই 29 তারিখের পর আমরা কিন্তু একটু দম ফেলার সময় পাবো, একটু নিজেদের প্রিপেয়ার করার সময় পাবো। তাই গোয়া ম্যাচকে ফুল টার্গেট করা উচিত বলে মনে হয়। এবং যদি সৌভিক চক্রবর্তী উড়িষ্যা ম্যাচে কোনো কার্ড কনসিড না করে তাহলে সেটা সবচেয়ে মঙ্গল হবে, কারণ গোয়া ম্যাচে কিন্তু আমরা ফুল ফোর্স নিয়ে আশা করি নামতে পারবো। আশা করি সেই ম্যাচে সাউল ক্রেসপোকেও আমরা পাবো, এবং সেই ম্যাচে সাউল ক্রেসপো ফিরলে আশা করছি টিমটা অনেকটা শেপে নেবে, এবং সেক্ষেত্রে হরমনজোত সিং খাবড়াও কিন্তু খুব শীঘ্রই কিন্তু আবার মাঠে ফিরতে পারেন, এবং তিনি কিন্তু রেগুলার মূল দলের সাথে অনুশীলন করছেন। যে কোনো দিন তাকে কিন্তু আবার আমরা মূল দলের সাথে টিম লিস্টে আমরা কিন্তু আবার দেখতে পাবো। এইটাই কিন্তু আমাদের পজিটিভ দিক ছিল সাউল আর খাবড়ার আপডেট, যেটা কিন্তু আমরা আপনাদের এখন দিয়ে দিলাম। এরা ফিল্ডে দেখা যাক টিম কতটা কি শেপ নেয়। এবারে বলি উড়িষ্যার সাথে ম্যাচের কথা। উড়িষ্যার সাথে ম্যাচের আমাদের কিন্তু যেটা বলছিলাম ডিফেন্স লাইনের অত্যন্ত বড় পরীক্ষা হতে যাচ্ছে। উড়িষ্যার সাথে কিন্তু আবার এমন একটা দিনে আমরা মিট করব। আজকে কিন্তু আমাদের যদি দেখেন ডেটটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, ঠিক এক মাস আগেই কিন্তু উড়িষ্যা থেকেই কিন্তু আমরা কলিঙ্গ সুপার কাপ জয় করে ফিরেছিলাম, এবং 29 তারিখে আমরা সেলিব্রেশন করেছিলাম। এমনই কোইন্সিডেন্স, সেই এক মাসের মধ্যেই কিন্তু উড়িষ্যার সাথে ম্যাচ, এবং এই উড়িষ্যার সাথে কিন্তু এবার কিন্তু আমরা অনেকটাই উইক, কারণ কোচ কার্লোস কোয়াদ্রার বেঞ্চে থাকছেন না, এবং হিজাজি মাহের কিন্তু নেই কার্ড সাসপেনশনের জন্য, যেদিকে ফুল ফোর্সে কিন্তু নামবে উড়িষ্যা এফসি। এটা আর একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে। যদি এখান থেকে আমরা পয়েন্ট আর্ন করে ফিরতে পারি, কলিঙ্গ মাঠ কিন্তু আমাদের অত্যন্ত পয়া মাঠ হয়ে গেছে এখন, যদি পয়েন্ট আর্ন করে ফিরতে পারি সেটা অত্যন্ত পজিটিভ দিক হবে। বাকিটা এখন দেখা যাক। উড়িষ্যা কিন্তু একটা স্ট্যাট দিয়ে রাখি, উড়িষ্যা কিন্তু সুপার কাপে আমাদের কাছে হারার পর থেকে আইএসএল এখন অবধি আবার আনবিটেন রয়েছে। যদি আবার নেগেটিভ দিকটা এদিক থেকে বলতে হয়, 4টে ম্যাচ খেলেছে এখন অবধি সুপার কাপে হারের পর থেকে আইএসএলে। সেই 4টে ম্যাচে কিন্তু লাস্ট 2টো ম্যাচ কিন্তু উড়িষ্যা জয় পায়নি। এটা কিন্তু উড়িষ্যার দিক থেকে একটা মাইন্ড গেমে একটা কিন্তু এফেক্ট পড়তে পারে বলে আমার মনে হয়, কারণ 2টো ম্যাচ উইনলেস রান, সেক্ষেত্রে তারা মরিয়া হয়ে উঠবে এই ম্যাচে জিততে। আমাদের কাউন্টার অ্যাটাক্সেই খেলা হবে বলে আমার মনে হয়, কারণ আমাদের যে রিসোর্সেস আছে এই মুহূর্তে সেটা কিন্তু নট ইনাফ। এবং আরেকটা কনসার্নিং দিক হচ্ছে আমাদের অজয় ছেত্রী, মিডফিল্ডের আরেকজন প্লেয়ার, তিনিও কিন্তু অলরেডি 3টে ইয়েলো কার্ড রয়েছেন। মানে একজন ইয়েলো কার্ড কনসিড করলেই সৌভিক বা অজয় ছেত্রী দুজনেই যদি কনসিড করেন, দুজনেই কিন্তু আমাদের পরের ম্যাচ মিস করবে। এবং আশা করছি যাতে দুজনে একসাথে না ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে কিন্তু আমরা নেক্সট দুজনকেই আবার গোয়া ম্যাচে পাবো না, যেটা কিন্তু আমাদের গোয়া ম্যাচ থেকে কিন্তু আমাদের 3 পয়েন্ট টার্গেট করা উচিত। গোয়ার যা পারফরমেন্স যাচ্ছে, এখন পরপর 3টে ম্যাচ হেরেছে, আজকে আবার গোয়ার খেলা আছে মুম্বাইয়ের সাথে। যেহেতু মোমেন্টামটা গোয়া লস করে ফেলেছে মুম্বাইয়ের সাথে, কিন্তু আজকে যদি হেরে যায় তাহলে কিন্তু অনেকটাই মেন্টালি পিছিয়ে পড়বে, এবং উড়িষ্যা কি বলে ইস্ট বেঙ্গলের সাথেও কিন্তু তখন কিন্তু আমাদের অ্যাডভান্টেজ থাকবে মেন্টালির দিক থেকে। এছাড়াও আমাদের শিডিউল নিয়ে যেটা বলি, শিডিউলটা আরেকবার বলে রাখি, একটা স্ট্যাট যাকে বলে, আমরা কিন্তু এই গতদিনের চেন্নাই ম্যাচের পর থেকে কিন্তু আমরা একটাই ট্রেনিং সেশন পেলাম। চেন্নাই ম্যাচ আমরা খেলেছি 26 তারিখ, 27 তারিখ রিকভারি সেশন, 28 তারিখ একদিন ট্রেনিং সেশন, প্লাস ট্রাভেল করে আমাদের উড়িষ্যা যেতে হচ্ছে। আজকেই আমরা ট্রাভেল করে উড়িষ্যা চলে যাচ্ছি, এবং কালকে আমাদের ম্যাচ খেলতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে উড়িষ্যার সাথে খেলা, উড়িষ্যা লাস্ট খেলেছে 5 দিন আগে, মানে তারা কিন্তু 4টে টোটাল ট্রেনিং সেশন পেল। মানে একটা টিম একটা ট্রেনিং সেশন পাচ্ছে, উড়িষ্যা কিন্তু রিকভারি বাদ দিয়ে 4টে ট্রেনিং সেশন পাচ্ছে, কিন্তু উড়িষ্যার আবার ট্রাভেলও নেই। লাস্ট ম্যাচ খেলেছে মোহনবাগান এগেনস্টে, তারপর সেটাও উড়িষ্যার হোম ম্যাচ ছিল, এটা উড়িষ্যার হোম ম্যাচ, কোনো ট্রাভেলের ব্যাপার নেই, প্লাস তারা 4টে ট্রেনিং সেশন পাচ্ছে। ফিক্সচারটা শুধু কতটা বায়াসভাবে ফিক্সচার বানানো হয়েছে আপনারা শুধু ভেবে দেখুন।
এবারে আমাদের টপ সিক্সের কন্টেন্ডার কারা? টপ সিক্সের কন্টেন্ডার হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টকে যদি আমি টপ সিক্সের মোস্ট নাম্বার ওয়ান কন্টেস্টেন্ট ধরি, তাহলে কিন্তু নর্থ ইস্টের যদি আপনারা ফিক্সচারটা দেখেন, নর্থ ইস্ট লাস্ট ম্যাচ খেলেছে 21শে ফেব্রুয়ারি, আজকে 28 তারিখ হয়ে গেল। নর্থ ইস্ট এই মাসে কোনো আর ম্যাচই খেলবে না। নর্থ ইস্টের নেক্সট ম্যাচ আছে হচ্ছে 4th মার্চ ভার্সেস হায়দ্রাবাদ। তাও আবার হায়দ্রাবাদে মাঠে গিয়ে, মানে কতদিন তারা গ্যাপটা পেলো সেটা ভাবুন। মানে কি ফিক্সচার বানানো হয় আমি বুঝি না। একটা টিম দুটো টিম টপ সিক্সের লড়াইয়ে আছে। জামশেদপুর যেমন 17টা ম্যাচ খেলে ফেলেছে, আমরা কাল মানে চেন্নাই ম্যাচের আগে অবধি আমরা 15টা ম্যাচ খেলছিলাম। কেন এরকম মানে দুটো ম্যাচ উইক এগিয়ে এক একটা টিম খেলে ফেলছে, আবার সেটাকে ম্যাচ করার জন্য 3 দিন অন্তর ম্যাচ দেওয়া হচ্ছে। এটা মানে প্লেয়াররা মানুষ বলে মনে করে না, যারা ফিক্সচার বানায় তাদের আইডিয়া এত কম কিনা বুঝি না। এটা তো আমরা ম্যাচ নিয়ে যাবতীয় আলোচনা করলাম, শিডিউল নিয়ে যা বলার বললাম। এছাড়াও দুটো ছোট আপডেট রয়েছে। RFDL এর ফিক্সচার রিলিজ হয়ে গেছে, যেটা আমরা কিন্তু গতবারও চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কিন্তু আমরা পৌঁছেছিলাম, এবং প্রথম রাউন্ডে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হই, কিন্তু মোহনবাগানের থেকেও কয়েক পয়েন্ট উপরে রেখে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ঢুকেছিলাম। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আমরা রিলায়েন্স ইউথ চ্যাম্পসের কাছে হেরে যাই, সেখানে কিন্তু আমরা আউট হয়ে যাই টুর্নামেন্ট থেকে। এছাড়াও কিন্তু এবারেও কিন্তু আমাদের সেই RFDL লিগ শুরু হচ্ছে, যেখান থেকে আমরা ভবিষ্যতের তারকা প্লেয়ারকে দেখতে পাবো। হয়তো হয় আমাদের এই জুনিয়র ইয়ং প্লেয়াররাই খেলবে। তার মধ্যে আরেকটা আপডেট দিয়ে রাখি, আমাদের নতুন একজন প্লেয়ার RFDL এর জন্যই সাইন করানো হয়েছে মেনলি, ফাইজান ওয়াহিদ বলে প্লেয়ারটি। তিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-17 টিমের সদস্য। মানে আমাদের যে গুইতে পেকা আছে, গুইতে পেকাদের ব্যাচ, গুরুনাথ সিং রেহলওয়াল, গুইতে পেকা বা জুলফিকার গাজী, এদেরই ব্যাচ। আপনারা একটু গুগল সার্চ করে দেখতে পারেন। তিনি কিন্তু নিয়মিতভাবে দেশের জার্সি গায়ে রিপ্রেজেন্ট করেছেন আমাদের বয়সভিত্তিক দলে। এছাড়াও গতকাল ছিল আমাদের ক্লাবে সুপার কাপ জয়ের ফেলিসিটেশন প্রোগ্রাম, যেটা কিন্তু আমাদের ক্লাব ম্যানেজমেন্ট থেকে আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কিন্তু আমাদের বেশ কিছু শিল্পপতিরাও ছিলেন, যেমন জুপিটার ওয়ামেন্সের মালিক মিস্টার লোহিয়া, রাহুল টোডি, এনারা সবাই মিলে অ্যারেঞ্জ করেছিলেন, এবং প্লেয়াররা সবাই সেখানে উপস্থিত ছিলেন একজন বিশেষ ব্যক্তি। এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছবি তার ভাইরাল হয়ে গেছে, জর্ডান এলসে। আজকে তিনি অলরেডি দলের সাথে রিহ্যাব প্রসেস শুরু করে দিয়েছেন। জানি না ইতিমধ্যে তিনি রিহ্যাব করছেন, তারপর কন্ডিশন বুঝে আগামী মরশুমে তাকে কতটা ফিট সেই বুঝে কিন্তু কোচ ডিসিশন নেবেন আগামী মরশুমে তার সাথে চুক্তি বাড়ানো হবে না কি না। পুরো মরশুম হয়তো তাকে রিহ্যাবই করতে হবে। আর যদি বাই চান্স কোনো প্লেয়ার আবার আমাদের কোনো সিজন আউট যদি হয়ে যায়, ভগবান না করুন, যাতে তাও যদি এরকম ইমার্জেন্সি পজিশন পড়ে যায় এবং জর্ডান এলসে যদি খেলার মতো জায়গায় থাকে, তাহলে হয়তো সাময়িকভাবে তাকে রেজিস্টার করানো হলেও হতে পারে। এটা কিন্তু আমাদের কাছে একটা বাড়তি অপশান। যাই হোক, ভিডিওটা বড় করবো না বলেছিলাম, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটাও বড় হয়ে গেল। আজকের মতো এইটুকুই আপডেট। আবার চেষ্টা করব আপনাদের ম্যাচের পর কালকে লাইভে আসতে। তাই এখনকার মতো টাটা। আর আবারও বলে রাখছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রেগুলার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাই আসি, জয় ইস্ট বেঙ্গল।